সম্মানিত নগরবাসী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গত 14 মার্চ 2026 তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করা হয়। 16 মার্চ 2026 তারিখে আমি প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করি। আজ আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, সকল শহীদ, বিশেষ করে 2024-এর 36শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন এবং এখনও চিকিৎসাধীন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গত 17 বছরে যারা এই একটি ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করে আত্মত্যাগ করেছে, তাদেরকে আজকের এই বাজেট পেশের পূর্বে সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি গত 12ই ফেব্রুয়ারি 17 বছর পরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাকে এখানে ময়মনসিংহ সিটির কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দায়িত্ব গ্রহণ করার পরে ময়মনসিংহ নগরবাসী অকৃত্রিম ভালোবাসা, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ আমাকে দায়িত্ব গ্রহণ পালনের অনুপ্রাণিত করেছে। এজন্য আমি ময়মনসিংহের সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আমরা মূল আলোচনায় আমরা কি করেছি। এই গত 110 দিন হয়েছে আজকে আমার দায়িত্ব পালনের। এই 110 দিনে আমরা কি করেছি আমি আসলে এখানে বিস্তারিত লেখা আছে, আমি সেটি বলতে চাচ্ছি না, যদিও আমার সহকর্মীরা সেটি লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা আসলে যেটুকু করতে পেরেছি আমরা মনে করছি আমরা কিছুই করতে পারিনি। আমরা প্রতিনিয়তই করবার চেষ্টা করছি, আমাদের সকলে মিলেই আমরা করবার চেষ্টা করছি। আমার নগরবাসীর সহযোগিতায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই কি করেছি সেজন্য সেই পড়াটি আর পড়লাম, আমরা মূল বাজেট আলোচনা চলে যাচ্ছি। ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন জেলা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের রাজস্ব আদায় ও প্রশাসনিক সুবিধা বৃদ্ধির জন্য 1787 সালের 1 মে এই জেলা গঠন করা হয়। 1811 সালে ময়মনসিংহ শহরের শহর হিসাবে প্রতিষ্ঠা লাভ করে ময়মনসিংহ বাংলাদেশের 4র্থতম বৃহত্তম শহর। পরবর্তীতে 1869 সালের 8ই এপ্রিল মূল শহরকে মিউনিসিপ্যালিটি করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার লোকজন ময়মনসিংহে চলে আসে, যা সবসময় অব্যাহত। ফলে শহরে জনসংখ্যা বৃদ্ধি সহ নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। ময়মনসিংহ শহর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক কেন্দ্র না থাকায় স্থানীয় রাজস্ব দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। ময়মনসিংহ বিভাগ হওয়ার কারণে শহরের জনসংখ্যার চাপ আরও বৃদ্ধি পায়। নগর এলাকায় পর্যাপ্ত অবকাঠামো অভাবে নবাগত এবং বসবাসরত নগরবাসী নাগরিক সুবিধা প্রদান অসম্ভব হয়ে পড়ায় পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভাগীয় শহর হিসাবে 21.73 বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহ পৌরসভার সাথে আকুয়া বয়রা ইউনিয়নের সম্পূর্ণ খাগড়র, দাপুনিয়া, চরনীলক্ষিয়া, চর-ঈশ্বরদী, বাবুখালী ইউনিয়নের আংশিক এলাকা অন্তর্ভুক্ত করে বিগত 14 অক্টোবর 2018 এই দেশের 12তম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। নতুন প্রতিষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন 90.17 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 10 লক্ষাধিক। আমরা বাজেটের সারসংক্ষেপে আমরা যাচ্ছি। 2026-27 অর্থ বৎসরে প্রস্তাবিত মোট বাজেট
822.30 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের মোট রাজস্ব বাজেট 146.27 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের মোট উন্নয়ন বাজেট 676.03 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল 643.79 কোটি টাকা। এক নজরে আমাদের যদি খাত হয়ে দেখেন, আমাদের এখন স্থিতি আছে প্রারম্ভিক স্থিতি এডিপি এবং বিভিন্ন প্রজেক্টের টাকা সহ 362.36 কোটি টাকা। আমাদের প্রস্তাবিত বাজেটে যা আছে 423.46 কোটি টাকা। এতে আমাদের রাজস্ব ছিল সংশোধিত বাজেটে 91.28 কোটি টাকা, প্রস্তাবিত বাজেটে 109.29 কোটি টাকা। উন্নয়ন খাতে আমাদের 25-26 ছিল 190.015 কোটি টাকা, প্রস্তাবিত বাজেটে 289.55 কোটি টাকা। সর্বমোট আয় 6,643.79 কোটি টাকা, প্রস্তাবিত বাজেট 822.30 কোটি টাকা। এটা সবাই দেওয়া আছে না? আসলে আপনাদের সবার সামনেই শীটটি দেওয়া আছে। আমরা আরেকটু জায়গায় ওই বাকি পড়াটা আপনাদের যেহেতু একটা প্রশ্নোত্তর পর্ব আছে, এরপরে আমাদের দুপুরে মধ্যাহ্নভোজী আয়োজন আছে, সকলেই জানি আপনারা ব্যস্ত। আমরা যেহেতু ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন ছিল প্রাথমিক স্বাস্থ্য সেবা। একটা বিষয় আমি প্রিয় সাংবাদিকদের দৃষ্টি কামনা করছি, মাঝখানে হামরুবেলা একটা প্রকোপ সারা বাংলাদেশে ছিল। এখন আপনারা যখন পত্রিকায় লেখেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজে 4 জন হামের রোগী মারা গেছে, তখন সব মানুষ ধরে নেয় যে ময়মনসিংহ মহানগরের রোগী। আসলে কিন্তু তা না। আমরা একদম ডাটাবেস সংগ্রহ করেছি, যেদের অধিকাংশই আমাদের এখানে না, রোগাক্রান্ত অঞ্চল এটি, কিন্তু মহানগরে আপাতত আমাদের যে এলাকাগুলো ছিল অনগ্রসর বা বস্তি উন্নয়ন এলাকা, ওগুলো আমরা বিশেষ নজরদারি করছি। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সার্বক্ষণিক আমরা সকল ধরনের ক্যাম্পিং করেছি। আমাদের হামরুবেলা কম তুলনামূলকভাবে। এবার আপনি ময়মনসিংহ ডেঙ্গুর প্রকোপ আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ কম, আমরা চেষ্টা করছি। আর প্রাথমিক স্বাস্থ্য যে টাকাটা আমরা বাড়িয়েছি, আপনার কথা অনুযায়ী এটি অনগ্রসর যে জনগোষ্ঠীটা পিছিয়ে পড়েছে সেই খাতে আমরা ব্যয় করব। এবং এখানে নানান ধরনের শ্রেণী পেশার মানুষ আছে যারা অভাবগ্রস্ত, বলতে পারে না, ওই শ্রেণী খাতের মানুষকে চিকিৎসার জন্য আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন যেখানে আমাদের নাগরিকদের জন্য, আমরা সিটি কর্পোরেশন অনগ্রসর নাগরিকদের জন্য আমরা স্বাস্থ্য সেবা কার্ড করেছি। আমরা হাসপাতাল ডায়াগনস্টিক মালিকদের সঙ্গে আমরা একটা এগ্রিমেন্টে স্বাক্ষর করেছি যে স্বাস্থ্যসেবা কার্ড যে কেউ প্রদর্শন করলে তাকে যদি তার সামর্থ্যের ভিতরে 30% ডিসকাউন্ট দিতে হবে। অনেক হাসপাতাল আমাকে ডিক্লেয়ার করছে যে এরকম হলে তারা বিনামূল্যেও করে দিবে। আমরা গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজের ব্রিগেডিয়ার সাহেবের সঙ্গে পরিচালক মহোদয়ের সঙ্গে আমরা মিটিং করেছি। সেখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের প্রথম অ্যাড্রেস আমরা কেউ রুগী হলে আমাদের কিন্তু ফার্স্ট অ্যাডমিশন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের মেডিকেল কলেজ, কিন্তু বাইরের থানা এবং জেলাগুলোরা কিন্তু একটা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারপরে আসে এখানে। আমাদের কিন্তু অন্য কোথাও প্রাথমিক চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। এজন্য আমরা এখানে একটা এগ্রিমেন্ট করতেছি, আমাদের জন্য একটা আলাদা বুথ থাকবে ইমার্জেন্সি এবং আউটডোরে, যেখানে এই নগরের অনগ্রসর পিছিয়ে পড়া বা এই হেলথ কার্ডধারীরা ওইখানে একটা ভিন্ন সুযোগ পাবে, তাদেরকে আলাদাভাবে টেক কেয়ার করবে ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমরা দ্বিতীয় যে আপনার প্রশ্নটি ছিল পুষ্টি উন্নয়ন, নগর স্বাস্থ্য পুষ্টি উন্নয়ন, এটি মনে হয় আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন খাতে করেছি। এই যে শিশু বাচ্চাদের যে পুষ্টির বিষয় আছে বিভিন্ন জায়গায়, আর আমাদের কিছু ওই আপনার আগের প্রস্তাবিত আমরা কিছু মানুষকে পুষ্টি
খাওয়ার পুষ্টিটা যে আছে এটা আমরা বিভিন্নভাবে চিন্তা করি। যখন যে এই সময়টা আসে ওই সময় তার কি খাবারটা আমরা ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে সহযোগিতা করলে মানুষগুলোর ওই পুষ্টি থেকে সে বঞ্চিত হবে না, সেই ব্যাপারে আমরা সজাগ থাকার জন্যই এই বাজেটটি আমরা বাড়িয়েছি। ধন্যবাদ। দরিদ্র না, অবকাঠামো নির্মাণ করে আপনার জীবন মান উন্নয়ন করা কিছু দরিদ্রতা কম পায়। যে লোকটি পলিথিনের নিচে ঘুমায় তাকে যদি একটা আপনি টিনের চাল না দেন, যে লোকটি মিনিমাম একটি পানি খাওয়ার সুবিধা পায় না, বাথরুম সুবিধা পায় না, এই অবকাঠামোগুলো তার নাগরিক জীবনের উন্নতি ঘটায়। আর্থিক আর নাগরিক উন্নতি বোধহয় একইভাবে দেখাটা ঠিক হবে না। আমরা নাগরিক জীবনে আর্থিক জীবনের উন্নতি সিটি কর্পোরেশন করতে পারে না, আমরা নাগরিক জীবনের উন্নতি করতে পারি। আমরা ওই বস্তি অঞ্চলগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমরা ইতিমধ্যে একটা আপনার কাছে একটা কাগজ আছে, আমরা কতগুলি ঘর করে দিয়েছি, আমরা এই কতবার টিন দিয়েছি, আমরা কতটা সাবমার্জন করে দিচ্ছি, কতটা বাথরুম করে দিচ্ছি, এবং আমরা ডিক্লেয়ার করেছি 2026 সালের মধ্যে আমরা চেষ্টা করব এই সিটি কর্পোরেশনে বসবাস করে এমন একজন লোক থাকবে না যার মাথার উপরে চাল থাকবে না। আমরা চেষ্টা করব সকল নাগরিকই যেন মাথার উপরে একটি চাল খুঁজে পায়। ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা যে এডিবি যে টাকাটা বলছি এটা আমাদের একটা সুনির্দিষ্ট খাতের বাইরে আমরা খরচ করতে পারি না, আর বাকি যাই খরচ করি আপনাদের ট্যাক্সের টাকাতে খরচ করি। কাজে এটা আপনাকে মানতে হবে আমাদের রাজস্ব আদায়টা কত, এটার উপর আমাদের খরচ করতে হবে। আমরা যা ছিল না আমরা সেটি খরচ করা স্টার্ট করেছি। আপনি যদি বললেন নগর পরিকল্পনা খাত, এখানে আমরা 2 কোটি টাকা দিয়েছি। আমরা স্টার্ট করি, আমরা টাকার তো জনগণকে আমরা আগে উৎসাহিত করতে চেষ্টা করি, আমরা কাজ করছি। যদি জনগণ আমরা কিন্তু ট্যাক্স বাড়াবো না, ট্যাক্সের পরিধিটা বড় করব। আপনি শুনে অবাক হবেন যে আমাদের বর্ধিত এলাকাগুলোর মানুষ প্রশ্ন করে তারা কি নগরে আছে কিনা, যে এলাকা মানুষ প্রশ্ন করে সে নগরে আছে কিনা তার কাছে আমি ট্যাক্স চাইবো কি করে। আমার যদি ট্যাক্স কালেকশন না হয় তা আমি এই কাজে খরচ করব কিভাবে। তারপরে আমরা রেখেছি, আমরা এখানে আমাদের যারা একটি আপনি দরিবাদার কথা বলেছেন, এখানে অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি ওনাদেরকে আমি আজকে এই মিটিংয়ে ডেকেছি। আমাদের এখানে আজকে মহিষরের আমরা চেষ্টা করেছি সকল শ্রেণী পেশার মানুষকে এখানে সমন্বয় করাতে। আমরা ওনাদেরকে নিয়ে আবার আলাদা বসবো এই মাসে, আমরা তাদের কাছে সহজে যাবো ওই নগরে যেন ওই দড়ির শহর বা ধীরগতির শহর এই চেষ্টাটা করা হয়। আর হজ তীর্থস্থানের বিষয়ে যেটা বলেছেন, এটা আমার মনে হয়েছে যে আমরা স্টার্ট করি, আমরা শুরু করি যাত্রা। জন্মগ্রহণের সময় সবাই শিশু থাকে, কিন্তু শিশুকে তো লালন পালন করে বড় করতে হবে। যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, ইনশাল্লাহ এটি দিনে দিনে আরও বড় হবে। আমরা কিন্তু এর বাইরেও জন্ম মৃত্যু নিবন্ধন একটা ছিল হিউম্যান, আরেকটা প্রশ্ন ছিল পানি সরবরাহ। পানি সরবরাহ শুরু করি। আমরা ঐতিহ্যগতভাবেই পানি শাখার একটি বিশাল কর্মী বাহিনী আমাদের কাঁধে আছে, যিনি ময়মনসিংহ পৌরসভা দীর্ঘদিন যাবৎ যেটি ময়মনসিংহ পৌরসভা দীর্ঘদিন বহন করতেছে। এবং আপনি সত্য বলেছেন যে পানির সাপ্লাই ওইভাবে মানুষ পাচ্ছে না, এটি সত্য। কিন্তু পানির সাপ্লাই মানুষকে নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হলে ওখানে ব্যয় বৃদ্ধি ছাড়া তো আমি নিশ্চিত করতে পারবো না। কাজে ওইখানে আমরা যেহেতু পানির সাপ্লাইটা আমরা বন্ধ করছি না, আমরা আশঙ্কা করছি পরিবেশগত কারণে পানির লেয়ারটা অনেক নিচে নেমে গেছে। একসময় সরকার বা রাষ্ট্র সাবমার্জিবলই বন্ধ করে দিতে পারে পানির লেয়ার আরও নিচে নেমে গেলে, তখন আমরা হয়তো আবার আগের জায়গায় পানি সরবরাহে ফিরে যাব। এবং আমাদের এখানে প্রায় একটি বড় প্রকল্প আমাদের এখানে তৈরি হচ্ছে, যাচাই বাছাই হচ্ছে পানি সাপ্লাইয়ের জন্য অনেক বড় প্রকল্প। এই পানি সরবরাহ লাইনটাকে নতুন করে কীভাবে অর্গানাইজ করা যায় সেটা করার জন্য, যাক আমার মনে হয় আমি আপনার উত্তর দিতে পেরেছি। এটার জন্য আমাদের এখানে ব্যয় বাড়াতে হয়েছে। আর এখানে আমাদের স্থায়ী কর্মীদের একটা বড় অংশ পানি শাখা, যাদের বেতনটা হিউজ পরিমাণ, আমাদের সকল বেতনই তো সিটি কর্পোরেশন ব্যবহার করে, তাদের টাকাটা আমাদের কোনোভাবে কমানোর সুযোগ থাকে না। ধন্যবাদ। আর দ্বিতীয়ত হলো একটু ওনার উত্তরটা দিয়ে দিই, 3টা উত্তর। জন্ম মৃত্যু নিবন্ধন ডাটা এন্ট্রি, এটা টোটালি কম্পিউটার, কিন্তু এখানে কিছু আমাদের গভর্নমেন্টে কিছু ফর্মুলায় অ্যাপ্লাই করতে হয়। জন্ম মৃত্যু নিবন্ধন গভর্নমেন্ট একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দিয়েছেন। এখানে জন্মটা আমরা দেরি করি না, অনেক সময় এটা সঠিক না। আমরা কিন্তু এখন নাগরিকদের সেবা ওয়ার্ড অফিস থেকে দিয়ে দিচ্ছি। একটু সমস্যা হয়, আমার সম্মানিত কাউন্সিলর বৃন্দরা অনেকেই অনেক বিভাগের দায়িত্বরত বড় বড় কর্মকর্তা, আমি আরেকটা চিঠির মাধ্যমে
সরকার প্রদত্ত ক্ষমতা বলে আমাদের লোকাল অফিসের আমরা অনেক অফিসারদেরকে কাউন্সিলের দায়িত্ব দিচ্ছি অল্টারনেট হিসাবে, কিন্তু তারা এই কাগজগুলো দ্রুতভাবে তারা ছেড়ে দিতে পারে। আর মৃত্যুর সার্টিফিকেটটা ওটা দেরি হয় যে মৃত্যুটা নিয়ে কিছু প্রশ্ন থাকে, যে মৃত্যুটা নিয়ে কিছু সংশয় থাকে। জেনারেল মৃত্যু সার্টিফিকেট আমরা কোনো দেরি করি না, এবং কোনো নাগরিককে কোনো সিটি কর্পোরেশনে আসতে হয় না। আমার ওয়ার্ড অফিসাররা ওইখান থেকেই কাগজ পাবলিকে জমা রাখে 9টা থেকে 12টা, আর আমাদের ওয়ার্ড আছে 3টা থেকে 5টা। ওই ওয়ার্ড অফিস থেকে পাবলিককে সাপ্লাই করতে হবে, মানুষ যেন কোনো দুর্ভোগে না পড়ে, মানুষের দুর্গুড়াই সেবা।